সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ ইরফা তাসনিয়া মোনা আবার আপনাদের সামনে হাজির হয়েছি কৃষি প্রগতির পর্ব ২ নিয়ে। বরাবরের মতোই আমাদের সাথে আজও রয়েছেন কৃষিবিদ শ্রাবন্তিকা সরকার আপু, যিনি বর্তমানে আইপিএইচ এর বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। আমকে বলা হয়ে থাকে ফলের রাজা। সত্যি, আম খেতে কার না ভালো লাগে? একজন আমপ্রেমী হিসেবে সম্প্রতি এগ্রিপালসের একটি খবর আমার নজর কাড়ে। এবারে গ্রীষ্মের তীব্র তাপদাহের কারণে নাকি আমের ফলন আশানুরূপ হয়নি। প্রসঙ্গতভাবে বলে রাখি, কৃষি প্রগতির মতনই এগ্রিপালস হলো আইপেজ এর একটি মাসিক আয়োজন। কৃষি প্রগতিতে যেখানে একটি বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা হয় এবং লাইভে কৃষকের প্রশ্নের উত্তর সরাসরি দেওয়া হয়, সেখানে এগ্রিপালসে আপনি কিছুক্ষণ চোখ বুলাতেই অল্প কথায় জেনে নিতে পারবেন দেশে বিদেশে কৃষি খাতে চলমান গুরুত্বপূর্ণ সব ঘটনাবলী। ফিরে আসছে মূল আলোচনায়। আপু, আমাদের এবারের আলোচ্য বিষয় হলো আমের বিলম্বিত এবং কম ফলন নিয়ে। এ ব্যাপারে আপনি যদি একটু ধন্যবাদ রিফা, আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য এবং এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিষয়টা খুবই লোভনীয় একটা বিষয়। আম নামটা শুনলেই সবারই জিভে জল চলে আসে, ছোট বড় সবার জিভে। তো আম আমের বৈচিত্র্যপূর্ণ ব্যবহার এবং এটা এত সুস্বাদু এবং মানে এবং গন্ধের কারণে আমকে ফলের রাজা বলা হয়, এটা সবাই জানে। আমাদের দেশ আম উৎপাদনে সপ্তম অবস্থানে আছে সারা বিশ্বে, যদিও রপ্তানিতে সেরকম কোনো আশানুরূপ অবস্থানে কিন্তু বাংলাদেশ নেই। কিন্তু লক্ষাধিক টন আম রপ্তানি করার সম্ভাবনা আমাদের দেশ থেকে আছে। এখন আসি মূল আলোচনায়, যেটা আপনি আমার কাছে প্রশ্ন করেছেন যে এবার আমের বিলম্বিত এবং কম ফলন হবার কারণ কি। এবছর আমের ফলন কম হওয়ার এবং দীর্ঘায়িত বা বিলম্বিত ফলন হওয়ার মূল কারণ বা প্রথম কারণ হিসেবে যদি আমরা বলি, সেটা হচ্ছে শীতের দীর্ঘায়িত অবস্থা। এবছর আমরা জানি যে শীত অনেকদিন পর্যন্ত স্থায়ী ছিল এবং অতিমাত্রায় ঠান্ডা আবহাওয়া এবং দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ হওয়ার কারণে আমের মুকুল আসতে দেরি হয়েছে। সাধারণত আমাদের দেশে ফেব্রুয়ারি মাসে আমের মুকুল চলে আসে, কিন্তু এবার জরিপে দেখা গেছে যে মার্চ মাসের শেষের দিক অবধি দেশের প্রায় অর্ধেক আম বাগান মুকুল শূন্য ছিল। এবছর আমাদের দেশ বেশ কয়েকটি হিটওয়েভের মধ্যে দিয়ে গেছে। তো এত তাপমাত্রা আমাদের দেশে বিগত কয়েক বছরের রেকর্ড কিন্তু ভঙ্গ করে ফেলেছে, এটা আমরা সবাই জানি। তো অতিরিক্ত তাপপ্রবাহ এবং অনাবৃষ্টির কারণে আমের স্বাভাবিক গঠন এবং বৃদ্ধির প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়েছে। যে কারণে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে যেটা হয়েছে যে অধিকাংশ আমের মুকুল পুড়ে গেছে। এবং আরেকটা যেটা হয়েছে, যেসব জায়গায় মুকুল থেকে গুটি বা আমের ফল ধরেছে, সেসব জায়গায় গুটি ঝরে পড়ে যাচ্ছে। গুটি ঝরে পড়ার একটা প্রধান কারণ হচ্ছে আমের ফল এবং মোটার সংযোগ স্থলটা অতিরিক্ত তাপপ্রবাহের কারণে নরম হয়ে যায় বা নাজুক অবস্থায় চলে যায়, যে কারণে ফলটা ঝরে পড়ে যায়। এবং তৃতীয়ত এবং গুরুত্বপূর্ণ যে কারণটা, সেটা হচ্ছে এবছর আমে অপিয়ার চলছে। আমরা কৃষি বিজ্ঞানের ভাষায় কৃষিবিদরা এটাকে বলি একান্তর ক্রমিক ফলন। দেশে যতগুলো ফল আছে তার মধ্যে শুধুমাত্র আমেই এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই বৈশিষ্ট্যটা হচ্ছে এক বছর আম ভালো ফলন দিবে এবং পরবর্তী বছর ফলনটা কমে যায়। তো এই সবকিছু মিলিয়ে এবছর আমের ফলনটা বিলম্বিত, মানে দেরিতে এসেছে এবং কম হয়েছে। তো আপু, এবার ফিরে আসি মূল আলোচনায়। এতক্ষণ আমরা জানতে পারলাম এবারে আমের ফলন বিলম্বিত আর হচ্ছে কম ফলন হয়। এবার আমরা যদি বিভিন্ন আম সংগ্রহের যে সময়কালটা সেটা নিয়ে একটু জানি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুলে ধরেছেন, এটা আমার মনে হয় যে সবার জানা উচিত। এটা মানে ভোক্তা অধিকারের মাঝে কিন্তু পড়ে, ভোক্তা অধিকার আইনের মাঝে। কারণ আপনি যেহেতু কৃষিবিদ, আপনি জানেন যে আমের প্রচুর জাত আছে এবং সব জাত কিন্তু একই সময়ে পাকে না। কিন্তু আপনি বাজারে গিয়ে দেখবেন যে সবচেয়ে যে লেট ভ্যারাইটি আমটা আছে সেটাও এখন আপনি বাজারে পেয়ে যাবেন। মানে এটা খুবই দুঃখজনক আমার কাছে। এত খারাপ লাগে এটা ভেবে যে কতটা অসৎ পথ অবলম্বন করলে মানুষ এই কাজটা করতে পারে। কারণ এই মধু মাসে এই সিজনটা না, এই সিজনটাতে প্রচুর অসাধু ব্যবসায়ী কিন্তু লতা পাতার মতো আমাদের দেশে আনাতে বানাতে গজিয়ে উঠছে। কিন্তু তাদের স্বার্থ সিদ্ধি করার মানে কারণে
আমাদের অন্যান্য সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হয়ে যাচ্ছে, এটার একমাত্র কারণ আমরা জানি না যে কোন আমটা কোন সময় পানি। তো এই বিষয়টা আমি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। প্রিয় দর্শক, আপনাদের নিজ নিজ স্বাস্থ্য ঝুঁকি থেকে নিজেদেরকে রক্ষা রাখার জন্য যে জিনিসটা আপনাদের জানানো দরকার, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি খুব অল্প ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি। সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি সময় পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, রানী পছন্দ, ক্ষীরসাপান, হিমসাগর এই আমগুলো পাবেন এবং এগুলো আপনারা খেতে পারবেন। জুনের মাঝামাঝি থেকে জুলাই শুরু পর্যন্ত আপনারা পেয়ে যাবেন ল্যাংড়া, হাড়ি ভাঙা, খুদে শীর্ষা, বাড়ি দুই, মুম্বাই, সূর্যমুড়ি এ আমগুলো। জুলাই মাস থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনারা যে আমগুলো পাবেন তার হচ্ছে হাড়ি ভাঙা, ল্যাংড়া, বাড়ি আম চার বা হাইব্রিড ভ্যারাইটি যেটা, লক্ষণভোগ, আশিনা এবং গুড়। ধন্যবাদ আপু, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জানতে পারলাম। আসলে আমি নিজে এই জিনিসটা প্রত্যক্ষভাবে খেয়াল করেছি, যখন বাজারে গিয়েছি তখন দেখি যে যেই আমটা একটু পরে আসার কথা, সেই আমটা মানে সব ধরনের আমই বাজারে আছে, তারপরেও সেগুলো একদম কালার সব দিক থেকে দেখলে দেখা যায় যে ছোট বাচ্চাদেরকেও আকৃষ্ট করবে, মধু মাসে তাদের থেকে মধু বের হচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে সেই আমগুলো যে আমগুলো মানে সময়ের আগে বাজারে উঠে যাচ্ছে, এগুলো আপনি খেতে দিলেই বুঝতে পারবেন যে এখানে কিছু রাসায়নিক মেশানো আছে। একটা ঝাঁঝালো ভাব। ঝাঁঝালো ভাবজানি আপনি কোনো স্বাদ পাবেন না। হ্যাঁ। সেই জন্য আমি মনে হয় যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমার কাছে তুলে ধরেছেন এবং ভোক্তা হিসেবে আমাদের প্রতিটা নাগরিককে এই জিনিসটা জানা আমাদের অধিকার, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের আমার মনে হচ্ছে একটা কল আসছে, একটু যদি রিসিভ করি। আসসালামু আলাইকুম, কৃষি প্রগতিতে আপনাকে স্বাগত। অনুগ্রহ করে আপনার নাম এবং পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন লিখুন। আমি মোহাম্মদ হাসান বলছিলাম ঢাকা থেকে। আমি প্রায় সময় বাজার থেকে আম ক্রয় করি। তো দেখা যাচ্ছে আমি প্রায় সময় 2-3 কেজি আম ক্রয় করলে সবগুলো খাওয়া শেষ হয়ে যাচ্ছে। এখন 2-3 দিন পরে এটা নষ্ট হয়ে যায়। আচ্ছা তো আম সংরক্ষণ করার কোনো ব্যবস্থা আছে কিনা কিছু বলতেন আমরা। আচ্ছা, মানে আপনি জানতে চাচ্ছেন যে আপনার আম কিনা আমটা কিভাবে একটু দীর্ঘ সময় আপনি রাখতে পারেন, সংরক্ষণ Yes. করে রাখতে পারেন। অবশ্যই, আপনাকে কল করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কৃষিবিদ আপু, আশা করি আপনার সন্তোষজনক সমাধান দিতে পারবেন। কৃষি প্রগতির সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ আমার। আপু, একটু যদি সমাধানটা দিতেন। আচ্ছা, হাসান সাহেব যে সমস্যাটার কথা বললো, আমি যতটুকু বুঝতে পারলাম যে উনি বাজার থেকে একটু বেশি পরিমাণ আম ক্রয় করেন, কিন্তু ওটা সংরক্ষণ করে রাখতে পারছে না, পচে যাচ্ছে। তো সেই কারণে যেটা করণীয়, আমি আইপিএস এর মাধ্যমে হাসান সাহেবকে আমি জানিয়ে দিতে চাচ্ছি। আপনি যখন বাজার থেকে আম ক্রয় করবেন তখন গরম পানিতে, গরম পানি মানে ফুটন্ত গরম পানি না, সেটা যেন সহনীয় মাত্রায় হয়। আপনি হাত ডুবিয়ে দেখবেন যে সেটা সহ্য করা যায় কিনা। সেটা হচ্ছে আপনার 52 থেকে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানিতে 5 থেকে 7 মিনিট আমটা ভিজিয়ে রাখবেন। এবং এটা করে যা হয়, স্বাভাবিক যতদিন আপনি আমটা সংরক্ষণ করে রাখতে পারতেন তার চেয়ে আরো 10-15 দিন আমের সংরক্ষণের সময় বা সেলফ লাইফ সেটা বেড়ে যায়। আশা করি আপনার জিজ্ঞাসা তথ্যগুলো আপনি পেয়েছেন। ধন্যবাদ আপু, খুবই তথ্যবহ ছিল। এই প্রসঙ্গে এটা আসলে প্রসঙ্গতভাবে চলে আসে আমার একটা প্রশ্ন ছিল। তো আপনি যেটা বলছিলেন যে গরম পানিতে ভিজিয়ে রাখলে শেলফ লাইফ কিছুদিনের জন্য বেড়ে যায়। তো আমি একটা জিনিস শুনেছি যে আমি শুনেছি যেটা যে আম খাওয়ার আগে নাকি কিছুক্ষণ ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে খেলে সেটা স্বাস্থ্যগত হয়। এটা কি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আদৌ আছে নাকি জাস্ট এটা খালি শোনা কথা? না, দুটো শোনা কথা নয়, এটার সাইন্টিফিক ব্যাখ্যা আছে। আমের খোসাতে ফ্যাটি অ্যাসিড নামক একটা পদার্থ থাকে, যেটা মানবদেহে প্রবেশ করলে তা উৎপন্ন হয়। তো আম যদি খাওয়ার আগে আমরা 1 ঘন্টা মানে রুম টেম্পারেচারে পানিতে আমরা ভিজিয়ে রাখি, তো তখন সেই পদার্থটা মানে দ্রবীভূত হয়ে যায় বা আমের খোসা থেকে দূরে চলে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে,
আম খেলে অনেক সময় দেখবেন যে আমাদের জিভ চুলকাচ্ছে, লম্বাটার বিভিন্ন জায়গায় চুলকাচ্ছে, বা আপনি বোটার থেকে যে রসটা বের হয় ওখানে হাত রাখলে দেখবেন যে অনেক জায়গায় ছোট, হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে, বা ওখানে অনেক সময় চামড়া উঠে যায়। তো এটা মেনলি যে কারণে হয় যে ট্যানিং বা ট্যানিংস বা আপনার পলিফেনল এই ধরনের কিছু যৌগ থাকে বা রাসায়নিক পদার্থ থাকে। এই পদার্থগুলো কিন্তু আমার যদি 1 ঘন্টা ভিজিয়ে রাখা যায় নর্মাল পানিতে, তো এই পদার্থগুলো কিন্তু চলে যায়। তো এটা অবশ্যই আমি বলবো যে এটা একটা মানে স্বাস্থ্যকর উপায়। আম খাওয়ার আগে অবশ্যই পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটা মোটেও শোনা কথা নয়, এটা অবশ্যই একটা সাইন্টিফিক ব্যাপার আছে। ধন্যবাদ আপু, অনেক তথ্যবহ ছিল, অনেক গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারলাম। আমি নিজের জীবনে এটাতে অ্যাপ্লাই করবই। আশা করি আমাদের দর্শকরাও এই পদ্ধতি অনুসরণ করে এই মধু মাসে স্বাস্থ্যসম্মত এবং বিজ্ঞানসম্মত উপায়ে আম খাবে। এর সাথে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সাথে আজকে এই সময়টুকু থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই কৃষিবিদ শ্রাবন্তিকা সরকার আপুকে, আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রিপা, যে এই সমসাময়িক একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আমাকে। আমরাও কৃতজ্ঞ আপনার সাথে এই আলোচনায় সামিল হতে পেরে। আশা করি দর্শকদের জন্য এই আলোচনা বিশেষভাবে উপকারী হয়েছে। পরবর্তী পর্বে আবার আপনাদের সামনে নতুন বিষয় নিয়ে হাজির হব। আমি কৃষিবিদ রিফাত তাসনিয়া মোনা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। তবে সেই পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সাথে থাকুন কৃষি প্রগতি।